আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতো বেজে গেছে। ভাবি তো সকাল সকাল চলে এসেছিল, ঘর ঝাড়ু দেয় না, অবশ্য থাল বাসন আর কাপড় চোপড় ধুয়ে চলে গেল। আর আমি একটু বের হলাম, তোমাদের দেখাচ্ছি আমাদের ডালিম ভাই যে কি সুন্দর করে বাহির বাড়ি ভিতর বাড়ি পরিষ্কার করেছে। আর এদিকে আমার পুদিনা পাতা গাছগুলো মাশাআল্লাহ অনেকটাই পাতা গজিয়েছে আর অনেক ছড়িয়েছে। আর এই যে দেখো কত সুন্দর করে ডালিম ভাই এই বাহির বাড়িটা পরিষ্কার করেছে। আর আজকে সবে কদর রাত, এই রোজার মাসে বেজুর রাত থেকেই শুরু হয়ে যায় সবে কদরের রাত। তারপরে আমরা ওই কয়দিন তো নামাজ পড়া হয়, তারপরে এই 27 তারাবির সময়, মানে 26 রোজা 27 তারাবি, এই সময় সবে কদরের রাত ধরা হয়। তারপরে এই রাত্রে সবাই আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে, সবার মনের আশা পূরণ হোক এই, আর সবার গুনাহর মাফ হোক এই দোয়াই কামনা করি আজকে রাত্রের জন্য। আল্লাহ যেন সবার হেদায়েত এই নামাজ পড়ার জন্য, আর সবার দোয়া যেন আল্লাহ কবুল করে, আমিন। আর দেখো এখানে একটা টমেটো গাছও হয়েছে, এটা তো দেখিই নে অনেক জঙ্গল থাকার কারণে। তারপরে এই ডালিম ভাই সুন্দর করে সাফ করে এটাকে আবারও করে রেখেছে, এটা কাটেনি। আর বাহির বাড়ি তো অনেক সুন্দর করে পরিষ্কার করেছে বললাম না। আর আমাদের গাছেও ছোট ছোট আমের গোটা এসেছে, এবার 3টা গাছেরও মানে অল্প এসেছে গোটা, কিন্তু আলহামদুলিল্লাহ যদি বড় হয় খাওয়া যাবে। এই যে ছোট ছোট গোটা এসেছে, আমের গোটা দেখা যাচ্ছে। বাহির বাড়িটা পরিষ্কার হওয়া তো অনেকটাই ভালো লাগতেছে, পরিষ্কার আর হাঁটতেও ভালো লাগতেছে। সামনে তো ঈদ, এইগুলো আগাছা পরিষ্কার না করলে অনেকটা মশা পিঁপড়ে থাকে, এতে অনেকটাই সমস্যা হয়। এই যে ডালিম ভাই অনেক সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমাদের বাহির বাড়িটা। তারপরে হাঁটতে হাঁটতে আমি একটু তোমাদের পুদিনা না, বিলাতি ধনেপাতা গাছ দেখাই। ডালিম ভাই যখন পরিষ্কার করে, যখনই বিলাতি ধনেপাতা গাছ দেখেছে কাটেনি, সুন্দর করে আগাছা পরিষ্কার করে রেখেছে। দেখো কতটা ধনেপাতা গাছ হয়েছে, বিলাতি ধনেপাতা। এই সামনে বৃষ্টি হলে আরও সুন্দরভাবে গজাবে এই গাছগুলো। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, অনেক ছোট ছোট পোয়া এসেছে পুদিনা, মানে পুদিনা শুধু খালি পুদিনা পাতার নাম আসে, এটা যে বিলাতি ধনেপাতা সেটাই ভুলে যায়। আর এই যে আমার লেবু গাছে মাশাআল্লাহ অনেকটাই লেবু এসেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে ঘরে চলে গেলাম। আর সাইদুলের বাবা তো একটু বাজারে গিয়েছিল, এনেছে পাট শাক, এই প্রথম আনলো, পাট শাকগুলো বাছতেছি। আর মাছ এনেছে, ফ্রিজে রেখে দিয়েছি। ভাবি তো এখন তুই আসে না, যখন আসবে ফ্রিজের থেকে বের করে দেবো না। আমি পাট শাকগুলি কাটি। আর এদিকে দেখো বিড়াল ছানাটা কেমন করতেছে, আমার সামনে এসে ম্যামও লাগিয়ে দিয়েছে। তারপর তো ঘন্টা 2 পর ভাবি আসার পর ঘর ঝাড়ু দিয়ে মুছে নিল। তারপরে কলপারে চলে আসলো এই মাছ কাটার জন্য, মুরগি কাটলো। এখন মাছটা কাটলো, মুরগিটা আমি নিয়ে যাই আমার রান্নাঘরে, যে ভালোভাবে ধুয়ে নিব না, অনেক বেলা হয়ে গেছে। ভাবিকে আর বললাম না, ভাবি মাছ কাটতে কাটতে আরও সময় লাগবে। ভাবি খলা মাছগুলো কেটে নিয়েছে, আবারও ফ্রিজে মাছ আছে, ওটা বের করি না, ওটা আগামীকাল দেখে কাটাবো। তারপরে তো ঘন্টা 2 পর আবারও চলে আসলাম রান্নাঘরে, ডিম বসালাম, ডিম সিদ্ধ, ডিমের কোরমা করবো, পাট শাক ভাজি করব, মুরগি গোস্ত আলু দিয়ে ভোনা করব, একটু সাদা পোলাও, সাদা ভাত। এই মানে সেহি না, সন্ধ্যা রাতের খাবার, আমাদের তো সেহিরি তেমন খাওয়া হয় না। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। এখন ঘড়িতে প্রায় 4:30টার মতন বাজে। আমি পেঁয়াজটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মুরগি গোস্তটা রান্না করব।
পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। আর দিব আমার হাতে বানানো মশলা। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তোমার এই হাতে বানানো মশলাটা, এটা ইউটিউব থেকে আমি দেখে শিখেছি। তোমরা ইউটিউব থেকে দেখে এই মশলাটা বানাতে পারো, আমি আর কি দেখাবো তোমাদের। তারপর তো পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতেছে। আর এদিকে 5-7টা বাগা দিলাম রসুন আর শুকনা মরিচ দিয়ে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দেবো। আর যেহেতু নতুন পাঁচ শাক, এটাকে আর ভাপ দেওয়া লাগবে না, লবণ দিলে অনেকটাই পানি ছাড়বে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন মুরগি গোস্ত দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। তারপর তো আমার পাঁচ শাক ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর এদিকে আলু ভাজিও করব, যেহেতু পোলাওর সাথে খাবে। একটু ডিমের কোরমা করব, মুরগি গোস্ত লাল করে ভুনা। আর পোলাওর সাথে আলু ভাজিটাও ভালো লাগে। আগের দিনে যখন আমরা খেতাম, আম্মু প্রায় সময় আলু ভাজি করতো পোলাওর সাথে, ভালো লাগতো। এখন তো কেউ তেমন একটা পোলাওর সাথে আলু ভাজিটা খায় না। আর মুরগি গোস্তটা আস্তে আস্তে কষাচ্ছি। তারপরে তো এদিকে ডিমের কোরমাটো রান্না করে ফেললাম। 4টা ডিম কোরমা করেছি। মা তো তেমন খায় না, মাকে অবশ্যই ইফতারির সময় দিব, এই জন্য যদি পরে না খায়। তারপরে 4টা ডিম করেছি। সাইদুলের বাবা তো খায় না, আমি আমার মেয়ে 2জন খাই। তারপরে এদিকে মুরগি গোস্ত ভোনা হয়ে গেল, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আর আর এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম আসরে নামাজ পড়ে এসে। পোলাওটা যেহেতু ইফতারির সময় 2 মেয়ে খাবে, এই জন্য একটু পোলাওটাও তাড়াতাড়ি রান্না করলাম। তারপরে যে রান্না হয়ে গেছে, আলু ভাজি, ডিমের কোরমা, মুরগি গোস্ত ভুনা, সাদা পোলাও। এটা সন্ধ্যা রাতে খাবার আর ইফতারি বলতে পারো। তারপরে ইফতারিটা নিয়ে চলে আসলাম টেবিলে। আজকে ইফতারির মধ্যে তো কিছুই ভাজি না, গতকালকের ভাজা পোড়া আছে। মা তো তেমন একটা ভাজা পোড়া খায় না। আর এদিকে ডাবের পানি নিয়েছি, ডাবের শাঁস নিয়েছি। মাকে আজকে ভাজা পোড়া দেয় না, কিন্তু মা খায় না। তারপরে এই যে আজান দিয়ে দিবে এখনই, সাবা সারা ওরা খেতেও বসে পড়লো, মানে খাওয়া শুরু করে না, আজান দিলেই খাবে। সবাই রেডি হয়ে বসে আছি আজানের অপেক্ষায়। তারপরে এই যে আজান দিবে, আমরা ইফতারিটা করে নিব। আমিও ডাবের পানি দিয়ে আজকে ইফতারি করব। এই যে আজান দিয়ে দিয়েছে, সাইদুলের বাবা খেয়ে নিতেছে। এই যে ডাবের পানি, আজকে আর শরবত গোলাই না, শুধু মার জন্য একটু গুলিয়েছিলাম। মা ডাবের পানি আর শরবত খাবে। তোমরা অনেকে অনেক কমেন্টস করো, আমি কোনো কমেন্টসে তেমন একটা উত্তর দিই না, কিন্তু আজকে একটা কমেন্ট উত্তর না দিয়ে পারলাম না। আমার শাশুড়ি মা ঢাকা থেকে আসার পরে শরীরটা অনেকটাই খারাপ। তোমাকে অনেকে বলো যে আপনার শাশুড়ি মার মুখে হাসি নেই। হাসি থাকবে কি, শরীরটা ভালো না থাকলে কি মুখে হাসি থাকে? শরীরটা খারাপ দেখেই তো মুখে হাসি নেই। আমি মাঝে মাঝে মাকে একটু দেখাই, তোমরা এরকম কমেন্ট করলে খুবই খারাপ লাগে যে একটা মুরব্বির নামে তোমরা এভাবে কমেন্ট করো। তোমাদেরও তো মা আছে, সবার কি শরীর ভালো থাকলে তখন মুখে হাসি থাকে? থাকে না। কিন্তু সেটা তোমাদের বুঝতে হবে, শুধু কমেন্ট করলেই হলো না। তারপরে তো ডাবের পানি খেয়ে ডাবের শ্বাসটা খেয়ে নিতেছে, মাকেও দিলাম, মাও খেলো। মানে আলহামদুলিল্লাহ ডাবের শ্বাসটা অনেকটা মিষ্টি ছিল, আর পানিটা তো অনেক ভালো ছিল। তারপরে সাইদুল বাবা গতকালকের পেঁয়াজু আলু চপ দিয়ে একটু মুড়ি মাখলো, আমি একটু খেলাম, আর খেলাম না। তারপরে তো ইফতারি সব গুছিয়ে আমি শুয়েছিলাম, শরীরটা বেশি ভালো লাগতেছে না, মাথাটা ঘোরাচ্ছে। তারপরে সাইদুল বাবা ওষুধ খাইয়ে শুয়ে দিয়ে গেছে, সে গেল ওকে দোকানে। তারপর আমার শরীরটা একটু ভালো হয়ে যাওয়ার পর আমি এখন রাতের খাবারটা খেতে বসে পড়লাম। সাথে পোলাও নিয়েছি, ডিমের কোরমা, আর আলু ভাজি, মুরগি গোস্ত, পেঁয়াজ আর লেবু, এই দিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল।
এখন খেয়ে নিলাম। এখন বাজে প্রায় 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি ইফতারির সময় তেমন কিছুই খেতে পারি না, শরীরটা অনেক খারাপ লাগতেছিল, মানে শরীরটা খারাপ বলতে মানে মাথাটা একটু ঘোরাচ্ছিল। তারপরে ওষুধ খেয়ে শুয়েছিলাম, ভালো লাগার পরে এই যে উঠে এখন রাতের খাবারটা একটু খেয়ে নিতেছি। এইটাই তো খাওয়া, আমরা তো আর সেহরির সময় খাই না, সন্ধ্যা রাতে যা খাই তাই। তারপরে ঘন্টাখানিক পর সাইদুলের বাবা আসলো। আসার পরে দেখি 2টা আম, দেখি মনটা এত ভরে গেল। কাঁচা আম, চৈত মাসের কাঁচা আম খেলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগে, একটু টক টক ছিল, লবণদা খেতে যে কি ভালো লাগলো। তারপরে খেলাম। সাইদুলের বাবাও ফ্রেশ হলো, মারও নামাজ হয়ে গেল। তারপরে সাইদুলের বাবা মাকে ভাত দেই, তারা খেয়ে নেবে না। তারপরে এই যে সাইদুলের বাবা আর মা খেতেও বসে পড়লো ভাত। তারা আর পোলাও খেলো না, মাকে বললাম একটু পোলাও দে, মা বলতেছে না আমি পাট শাক দিয়ে ভাতই খাবো। একটু পাট শাক আর মুরগি গোস্ত দিয়ে ভাতই খেলো। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করো, সেজন্য আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।